স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা ও ভীতির পরিবেশ তৈরি করেছে, তবে এটাকে দমন করা হবে। প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটাই জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারো জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা কিছুক্ষণ আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী এম এ হালিম রয়েছেন সেখানে। হালিম, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন পর্ব তো শেষ হয়েছে, এরপরে তারা কি কথা বলেছেন কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন? হ্যাঁ, একটু আগে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন শেষ হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে 13 জন উপদেষ্টা তারা সড়ক পথে আগেই চলে আসছিলেন এবং তারপরে কিন্তু ঠিক 10টা বাজার আগে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ওই আকাশপথে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এবং শ্রদ্ধা নিবেদনের সময় বিরূপ আবহাওয়া থাকাতে, বৃষ্টি থাকাতে আমরা দেখতে পেয়েছি বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু এই প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এই জাতির বীর শহীদদের তারা শ্রদ্ধা জানিয়েছেন। তো এখানে আমার সামনে যারা এখন রয়েছে আমি দেখতে পাচ্ছি যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি নাহিদ এবং আসিফ রয়েছে, তাদের সাথে একটু যদি কথা বলবো। আজকে আপনারা এই জাতির শহীদদের উদ্দেশ্যে আপনারা এই দীর্ঘ 1 মাসের আন্দোলন শেষে শ্রদ্ধা নিবেদন করেন, আপনাদের কেমন লাগছে এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা আজকে আমাদের দিন শুরু করেছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি ফুল নিবেদন করে, এরপরে আমরা আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করব। এবং আমরা আমাদের আজকে আলোচনা রয়েছে, সেখানে আমাদের কর্মপরিকল্পনা ঠিক হবে। ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন নাদির, আপনি এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে এখন কিন্তু এখানে যে পরিদর্শন বই, সেই বইতে কিন্তু এখন সেই স্বাক্ষরের পর্বটি চলছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে জাতীয় স্মৃতিসৌধ থেকে পরিস্থিতি আমরা দেখছিলাম এম এ হালিমের মাধ্যমে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার শপথ নেওয়ার পর অভিনন্দন জানিয়ে এক্সে বার্তা দেন নরেন্দ্র মোদী। এতে পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আরও জানান, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জন এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত অঙ্গীকারাবদ্ধ। অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া 13 উপদেষ্টার প্রায় সবাই নিজ নিজ ক্ষেত্রে বেশ পরিচিত। তারা গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। অন্তর্বর্তী সরকারের রূপরেখা চূড়ান্ত হওয়ার আগেই সামনে আসে সালেউদ্দিন আহমেদের নাম। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর কেবল নামী অর্থনীতিবিদই নন, বরং দলমত নির্বিশেষে সবার কাছে স্পষ্টবাদী হিসেবে তার সুনাম রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল দেশের শিক্ষাঙ্গনে এক পরিচিত নাম। গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে সরব ছিলেন তিনি। আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা তুলে ধরে তিনি আলোচনায় আসেন এবং সরকারের রোষানলে পড়েন। সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। দায়িত্ব পালন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে। তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিব। কূটনৈতিক হিসেবে তাকে একজন বিজ্ঞজন হিসেবেই বিবেচনা করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তিনি মতামত দিয়ে থাকেন। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী এবং একজন পরিবেশবিদ হিসেবে সর্বজন পরিচিত ব্যক্তি সৈয়দা রেজওয়ানা হাসান। প্রথম বাংলাদেশী হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পাওয়া ছাড়াও 2009 সালে টাইম সাময়িকীর হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব ও 2012 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কারের জন্য আন্তর্জাতিক খ্যাতি আছে তার। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সপ্তাহের ব্যবধানে এখন নিজেরাই সরকারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র নাহিদ আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের বর্তমান শিক্ষার্থী। সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন একজন সামরিক ব্যক্তিত্ব। অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণার পাশাপাশি গণমাধ্যমে লেখালেখি ও মতামত দিয়ে থাকেন। লেখক ও গবেষক ফরিদা আক্তার সবচেয়ে বেশি পরিচিত মানবাধিকার কর্মী হিসেবে। পঞ্চগড় জেলার এই বাসিন্দা 2008 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। আফম খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক তিনি। গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান নূরজাহান বেগম এখন গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ডক্টর ইউনূসের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ মূলত সুপরিচিত মানবাধিকার, সুশাসন ও নির্বাচন ব্যবস্থাপনা সহ বিভিন্ন সামাজিক ইস্যুতে আন্দোলনকারী হিসেবে গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন তুলে আলোচিত ছিলেন তিনি। তৌসিয়া ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও শ্রদ্ধা জানান। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তারা পুষ্পস্তবক অর্পণ করলেন জাতীয় স্মৃতিসৌধে। সেই পরিস্থিতি আমরা দেখলাম।
জামালপুরে জেলা কারাগারে বৃহস্পতিবার কয়েদিদের পালানোর চেষ্টায় ব্যাপক গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সদস্যরা পুরো কারাগার ঘিরে রাখে। সেখানকার পরিস্থিতি জানবো। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সম্পূর্ণভাবে কারাগারের নিয়ন্ত্রণ কি নেওয়া সম্ভব হয়েছে? সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ নাদিরা, গতকালকে ঠিক দুপুরের পর থেকে ব্যাপকভাবে আসলে গুলির শব্দ জামালপুরবাসী শুনতে পেরেছে এবং এটি যখন ব্যাপক আকার ধারণ করে তখন ঠিক আসলে মানুষ যখন বিচলিত হয়ে যায়, বিভিন্ন জায়গায় দিক বিদিক হয়ে যায়। তো আসলে আমরা গতকালকে আমাদের জেলার আবু ফাতাহ তিনি জানিয়েছেন যে কিছুটা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়েছেন এবং এটি রাতের ঘটনা। এবং আজকে যখন সকালে আমরা এসেছি ভোর থেকেই আমরা বেশ কিছু জনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখন পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে এবং সেনাবাহিনী এটিকে আসলে পুরোটা ঘিরেও রেখেছে এখন পর্যন্ত। তবে আমরা চেষ্টা করেছি আসলে কি ভিতরে কি হয়েছে আমরা জানতে চেষ্টা করেছি। তো আমাদেরকে যেটা বলা হয়েছে যে গতকালকেই জেলার আবু ফাতাহ তিনি বলেছেন যে আমরা আনুষ্ঠানিকভাবে তারা আসলে আমাদেরকে জানানোর কথা বলেছে। তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে এখন পুরোপুরি নিয়ন্ত্রিত করেছেন এবং সকলেই শান্ত রয়েছেন, কয়েদিরা সকলেই তাদের নিজের কক্ষে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে জেলার আমাদেরকে জানানোর কথা বলেছে। তো কবে কখন জানাবে, হতাহতি হয়েছে কিনা, কি ধরনের অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো একটি বিস্তারিত বিষয় আমাদের জানাবে। তবে এখন পর্যন্ত শান্ত। আর যেটি আমরা দেখেছি যে যাদের স্বজন, কয়েদিদের স্বজনরা এসেছে, তারা খুব ভোর থেকেই রাস্তায় বিভিন্ন জায়গায় কান্নাকাটি করছেন, আসলে ভিতরের খবরটি জানতে চাচ্ছেন, ভিতরে কি হয়েছে বারবার তারা চেষ্টা করছেন এবং তারা তাদের একটি বিশাল একটি পরিবার নিয়ে তারা রাস্তার দুপাশে অবস্থান করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এখন পর্যন্ত আমরা যেটা বলতে পারি, এখন পর্যন্ত আমরা সেনাবাহিনীর কিছু তথ্য থেকে জানতে পেরেছি যে পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। নাদিরা। তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি তো রয়েছেন সেখানে, আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদেরকে আমরা আরও বিস্তারিত তথ্য জানাবো। এবারে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো দেখে নিব দর্শক। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু, এই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ও আসিফ সহ 16 উপদেষ্টা। সব অপরাধীর বিচার করা হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, এই শিরোনামেও একটি খবর রয়েছে। উপদেষ্টা হয়ে যা বললেন নাহিদ ও আসিফ। আপনারা জানেন যে গতকাল তারা উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরে দেশকে সংস্কারের বিষয়ে জোর দেয়, এই বিষয়ে তারা কথা বলে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন যাত্রা। আপনারা দেখছেন যে ডক্টর ইউনূস যে শপথ নিচ্ছেন সেই ছবি দিয়ে এখানে যে বাকি যে 16 জন উপদেষ্টা রয়েছেন তাদের নাম সহকারে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, এখনও চালু হয়নি থানা। পুলিশি কার্যক্রম নিয়ে এটি একটি বিশেষ প্রতিবেদন প্রথম আলোর। এছাড়াও গুরুতর আহতরা নানা ঝুঁকিতে, এটিও একটি বিশেষ প্রতিবেদন। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মতামত রয়েছে পাশাপাশি, এবং মোদি যে শুভেচ্ছা জানিয়েছেন সেই খবরটিও এখানে রয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস সব অপরাধের বিচার হবে, এই শিরোনামেও তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ সেই খবরটি রয়েছে। দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 উপদেষ্টা, 14 জনের শপথ। আপনারা জানেন যে 14 জন শপথ নিয়েছেন, 3 জন ঢাকার বাইরে থাকার কারণে গতকাল তারা শপথ নিতে পারেননি। যুগান্তর এই শিরোনাম করা হয়েছে। দৈনিক বণিক বার্তায় শিরোনাম রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, শপথ নিলেন 14 সদস্য। দর্শক, এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ। দর্শক, আমাদের প্রতি ঘন্টায় বিশেষ সংবাদ রয়েছে, নিয়মিত সংবাদের পাশাপাশি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।